দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের নবম শ্রেণীর অন্তর্গত একটি গদ্য, যেটি হয়তো তোমাদের সিলেবাসে নাই, কিন্তু এসএসসি যারা পরীক্ষা দিচ্ছ তাদের সিলেবাসে অবশ্যই রয়েছে। অন্নদাশঙ্কর রায়ের লেখা পথে প্রবাসে। তো এই পথে প্রবাসে যে গদ্যটি রয়েছে সেই গদ্যটি নিয়ে আজ আমরা আলোচনা করব। গদ্যটি আমরা পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে আলোচনা করব না, একটি সামগ্রিক আলোচনা আমরা করব এই গদ্যটি নিয়ে। আর তার আগে বলে রাখি, আমরা অন্নদাশঙ্কর রায় সম্পর্কে একটু জেনে নেব, কারণ প্রথমে যদি তুমি লেখক সম্পর্কে না জানো তাহলে গদ্যটি ভেতরে তুমি খুব একটা প্রবেশ করতে পারবে না। তোমাকে লেখককে তো জানতে হবে, চিনতে হবে, না হলে তুমি তার লেখা কিভাবে বুঝতে পারবে। তো কাজেই আমরা প্রথমে একটু অন্নদাশঙ্কর রায় সম্পর্কে জেনে নিয়ে তারপর আমরা পথে প্রবাসে যে গদ্যটি রয়েছে সেই গদ্যটির একটি সামগ্রিক আলোচনা করব। আর তার সাথে থাকবে পথে প্রবাসের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। চলো তাহলে দেরি না করে আমরা এবার শুরু করি। অন্নদাশঙ্কর রায়ের জন্ম হয়েছিল 15ই মার্চ 1904 খ্রিস্টাব্দে। মনে রাখবে, 15ই মার্চ 1904 খ্রিস্টাব্দে। অন্নদাশঙ্কর রায়ের মৃত্যু হয়েছিল 28শে অক্টোবর 2002 খ্রিস্টাব্দে। ভদ্রলোক অনেক দিন বেঁচেছিল, 1904 থেকে 2002 পর্যন্ত অনেক দিন তিনি জীবিত থেকেছিলেন এবং এই পৃথিবীকে তিনি মন ভরে আস্বাদন করেছিলেন। তার জন্ম হয়েছিল উড়িষ্যায়। তার উড়িষ্যা জেলায় যে ধেনকালান, সেই ধেনকালান জায়গায় তার জন্ম হয়েছিল। মানে উড়িষ্যার ধেনকালান নামক একটি জায়গায় তার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল নিমাইচরণ রায় এবং মাতার নাম ছিল হেমনলিনী দেবী। অন্নদাশঙ্কর রায় সাধারণত নিজস্ব নামে অনেক কিছু লিখে থাকলেও তিনি লীলাময় রায় এই ছদ্মনামটি বিভিন্ন লেখায় তিনি ব্যবহার করতেন। অন্নদাশঙ্কর রায় বাংলা ভাষায় প্রচুর লেখা লিখেছিলেন এবং বাংলা লেখার পাশাপাশি তিনি ওড়িয়া ভাষায়, মানে উড়িষ্যায় যেহেতু জন্ম হয়েছিল, তিনি ওড়িয়া ভাষায় প্রচুর লেখালেখি করেছিলেন। মানে বাংলার সাথে সাথে ওড়িয়া ভাষায়ও তিনি নিজের হাত বেশ পাকিয়েছিলেন। অন্নদাশঙ্কর রায় ছিলেন মূলত গান্ধীবাদী চিন্তাধারায় উদ্বুদ্ধ। মানে তিনি গান্ধীবাদী ছিলেন এবং গান্ধীর যে নীতিগুলো ছিল সেই নীতিকে তিনি ভীষণ ভালোবাসতেন। অন্নদাশঙ্কর রায়ের যে লেখাগুলি ছিল, গল্পগুলো, সেই গল্পগুলি পড়ে রবীন্দ্রনাথ পর্যন্ত উদ্বুদ্ধ হয়েছিলেন। মানে রবীন্দ্রনাথ পর্যন্ত অন্নদাশঙ্কর রায়ের গল্প পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন এবং বাহবা দিয়েছিলেন। তিনি অর্থাৎ অন্নদাশঙ্কর রায় বিভিন্ন ধরনের রচনা লিখেছিলেন। সেই রচনাগুলির মধ্যে ছিল কাব্য, ভ্রমণ সাহিত্য, প্রবন্ধ, ছড়া, গল্প, উপন্যাস ইত্যাদি। অর্থাৎ দেখো, অন্নদাশঙ্কর রায় বিভিন্ন মাধ্যমে কোনো কিছু বাদ রাখেননি। গল্প, সাহিত্য, তারপর ভ্রমণ সাহিত্য, খালি এই যে ডিটেকটিভ টাইপের যে এগুলো হয়, যেগুলো শীর্ষেন্দু লিখেছিল, সেগুলো তিনি লেখেননি। বাদ বাকি মোটামুটি সব ধরনেরই তিনি কাব্যচর্চা তিনি করেছিলেন। তিনি তার জীবনে বহু ছড়া লিখে গেছেন, যে এই ছড়াগুলি গুণগত মানের দিক দিয়ে বিভিন্নভাবে আমাদের মনে প্রভাব ফেলে গেছে, বা বলতে পারো তার ছড়াগুলি উৎকৃষ্ট মানের এবং সেগুলি মানব জীবনে ভীষণ প্রভাব ফেলেছিল। অন্নদাশঙ্কর যে সমস্ত ছড়া লিখেছিলেন সেই সমস্ত ছড়াগুলির মধ্যে দুটি ছড়া তো বর্তমানে প্রবাদে পরিণত হয়ে গিয়েছে। মানে লোকের মুখে এই ছড়াগুলি এখন ঘুরে বেড়ায় প্রবাদ হিসাবে। তার মধ্যে একটি ছড়া মনে করো, যেমন বলছি, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। এটি একটি মনে করো ছড়া, যেটি প্রবাদে পরিণত হয়েছে। আরেকটি ছড়া বলছি, যেটিও প্রবাদে পরিণত হয়েছে, সেটি হলো ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। এই যে দুটি ছড়া, এই দুটি ছড়া প্রবাদে পরিণত হয়েছিল। তিনি মূলত তার লেখনীর দ্বারা বাঙালি জাতির যে বিবেকবোধ রয়েছে সেই বিবেকবোধকে তিনি জাগিয়ে তুলতে
সক্ষম হয়েছিলেন। ভারতীয় যে সিভিল সার্ভিস পরীক্ষা হয়, সেই সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি প্রথম বিভাগে প্রথম স্থান পেয়েছিলেন, তার মানে ফার্স্ট ক্লাসের ফার্স্ট হয়েছিলেন। সেই পরীক্ষায় ফার্স্ট হয়ে তিনি উড়িষ্যায় আইসিএস অফিসার হিসাবে নিজেকে যোগদান করিয়েছিলেন। তার মানে প্রথম তিনি পরীক্ষায় পাশ করে উড়িষ্যায় আইসিএস হিসাবে যোগদান করেছিলেন। অন্নদাশঙ্করের একটি লেখা তারুণ্য, মনে রাখবে তারুণ্য, সেই লেখাটি অন্নদাশঙ্করকে সাহিত্যিক হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। মানে এই তারুণ্য যে লেখাটি রয়েছে, সেই লেখাটি তিনি প্রথম লিখে তিনি নিজেকে সাহিত্যিকদের দলে ভেড়াতে পেরেছিলেন। তিনি বহু ধারায় সাহিত্য রচনা করেছিলেন এবং এই বহু ধারায় সাহিত্য রচনা করার মাধ্যমে তার বিভিন্ন লেখা আমরা পেয়ে থাকি। বাংলা লেখা হিসাবে সত্যাসত্য, মনে রাখবে সত্যাসত্য, যা একটি উপন্যাস। এই উপন্যাসটি লিখে তিনি নিজেকে ঔপন্যাসিক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং এই উপন্যাসটির 6টি ভাগে ভাগ করে তিনি সেই সময় প্রকাশিত করেছিলেন। তবে তার বিখ্যাত লেখা বা উপন্যাস যদি বলতে পারো, সেটি হলো পথে প্রবাসে, যা একটি ভ্রমণ বৃত্তান্তমূলক উপন্যাস, যা 1931 সালে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পথে প্রবাসে বইটি পড়ে প্রমথ চৌধুরী যথার্থই বলেছিলেন, মানে প্রমথ চৌধুরীর ভালো লেগেছিল পথে প্রবাসে বইটি, এবং তিনি তখন বলেছিলেন যে আমি যখন বিচিত্রা পত্রিকায় পথে প্রবাসে প্রথম পড়ি, তখন আমি সত্যি সত্যি চমকে উঠেছিলাম। এটা কিন্তু আমার কথা না, এটা প্রমথ চৌধুরী বলেছিলেন। তিনি আরো বলেছিলেন, কলম ধরেই এমন পাকা হাতের লেখা লিখতে হাজার একজনও পারে না, মানে হাজারে একজনও খুব একটা পারে না। এগুলো তিনি অন্নদাশঙ্কর রায় সম্পর্কে বলেছিলেন পথে প্রবাসে রচনাটি পড়ে। আসলে অন্নদাশঙ্করের বুদ্ধিদীপ্ত শানিত ছন্দময় গদ্য পড়তে পড়তে একটি কবিতার আবেশ বা কবিতার একটা আমেজ আমরা পেয়ে থাকি। এটা কিন্তু কোনো গদ্য কবিতা নয়, তার মানে পথে প্রবাসীকে আমরা গদ্য কবিতা বলতে পারি না। তবুও কাব্যগুণে এই লেখাকে তিনি উৎকর্ষতা প্রদান করেছিলেন। মানে গদ্য কবিতা না হলেও এই লেখার কাব্যগুণ উপযুক্ত, মানে যথার্থ তিনি করেছিলেন, যথার্থ হয়েছিল। আর আসলে কি বলতো, বইয়ের সূচনাটাই ছিল তো কাব্যময়। এই বইয়ের সূচনা হয়েছিল এভাবে, আমার পথের আরম্ভ হলো শ্রাবণের এক মধ্যরাত্রে, তেমন মনে নেই, তিথি মনে নেই, কিন্তু শুক্লপক্ষের চাঁদ ছিল না। এই লেখাটা দিয়ে তিনি তার গদ্যটি শুরু করেছিলেন। অন্নদাশঙ্কর রায়ের অসামান্য পর্যবেক্ষণ শক্তির সঙ্গে তার অনুপম ভাষাশৈলী একত্রিত হয়ে এমন অসামান্য রূপ ধারণ করেছিল, যা তার মনের কথাকে অবিকল ছাপিয়ে দিয়েছে। এই অবিকল ছাপানো হয়েছিল তার সম্পূর্ণ পাকা হাতের লেখনীর দ্বারা। মানে তিনি এতটাই পাকা হাতের লেখনীর দ্বারা এই পথে প্রবাসী লিখেছিল যে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। তাই পথে প্রবাসে এই যে রচনাটি, এই রচনাটিকে আমরা নিতান্ত একটা ভ্রমণ কাহিনী যদি বলে থাকি, সেক্ষেত্রে আমাদের ভুল হবে। একটা নিতান্ত ভ্রমণ কাহিনী নয় এটা। আবার যদি এটাকে আমরা মুহাম্মদ হাইয়ের লেখা বিলেতে 27.5 দিনের মতো একটি বিবৃতিমূলক উপদেশ শাস্ত্র বলতে চাই, তাহলে সেটিও কিন্তু বলা যাবে না। মানে এটি মুহাম্মদ হাইয়ের লেখার সাথে তেমন যে মিল, সেই মিলও নেই। আমাদের পুরো পথে প্রবাসের লেখাটা তো নেই সিলেবাসে, যেটুকু রয়েছে মানে আমাদের পাঠ্যাংশে যেটুকু লেখা অন্তর্ভুক্ত হয়েছে, সেই লেখাটিতে ভারতবর্ষ থেকে ইউরোপের যে সমুদ্রযাত্রা, সেই সমুদ্রযাত্রার কথাই এখানে বিবৃতি করা হয়েছে। আমরা এই রচনায় দেখতে পাই ভারতবর্ষের মাটি থেকে পা
তুলে নিয়েই লেখকের মনে হয়েছিল তার যেন সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে বিচ্ছেদ ঘটলো। মানে একটা সদ্যজাত শিশুকে যেমন মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া হয় জন্মানোর পরে, তেমনি তার ভারতবর্ষ থেকে পা উঠিয়ে নিয়েই মনে হলো আমাকে যেন আমার মায়ের কাছ থেকে তুলে নেওয়া হলো। আসলে ভারতবর্ষের মাটি, জল, ফুল, পাখি এই সবকিছুই ছিল অন্নদাশঙ্কর রায়ের চেতনায়। কিন্তু ভারতবর্ষের মাটি থেকে পা তুলে নেওয়ার সাথে সাথে সেইগুলি একটি মানচিত্রে পরিণত হলো। মানে তুমি যতক্ষণ এখানে ছিলে ততক্ষণ তোমার কাছে সব ঠিকঠাক, যখনই তুমি পা উঠিয়ে নিলে সব যেন একটা ম্যাপে পরিণত হয়ে গেল। মানে এখন আর তোমার সাথে এর বিচ্ছেদের ফলে কি হলো বলতো, একটা ম্যাপ তোমার কাছে শুধু থেকে গেল, আর কিছুই থাকলো না। আরো পথ চলতে চলতে, মানে আরো এইবার সমুদ্র যাত্রা শুরু হয়েছে, তো সেখানে পথ চলতে চলতে তিনি লক্ষ্য করলেন আরব সাগরকে গোষ্পদের মতো দেখালেও লেখক বাস্তবে তাকে দেখেছিলেন। যখন লেখক তাকে দেখেছিলেন তার চারিদিকে অনন্ত জলরাশি দিয়ে সেটি বিস্তৃত ছিল। যেহেতু তখন ছিল মৌসুমী বায়ুর আগমনের কাল, তাই আরব সাগরের শক্তি যেন শত সহস্র গুণ বেড়ে গিয়েছিল। সেই সময় যাত্রা করা অতটা সহজ ছিল না, তাই সকলের শুরু হয়েছিল অত্যন্ত দুঃসহ সমুদ্র পীড়া। মানে সমুদ্রে চলাচলের সময় যে যন্ত্রণা, সেই যন্ত্রণা শুরু হয়েছিল। অনেক যাত্রী ভালো থাকলেও বেশিরভাগ যাত্রী এই অসহ্য সমুদ্র পীড়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারা সেই জাহাজেই শয্যা নিয়েছিলেন। মানে আর জেগে থাকতে পারছিলেন না, তারা কিন্তু ওখানে শুয়ে পড়েছিলেন। তবে আরব সাগরেই ছিল মূলত এই সমুদ্র পীড়ার যন্ত্রণা। মানে এই আরব সাগরেই সমুদ্রের যে পীড়া, সেই পীড়া লক্ষ্য করা যাচ্ছিল। আরব সাগর পার হওয়ার পর এসেছিল লোহিত সাগর। তবে আরব সাগরের মতো সেই লোহিত সাগরে কষ্ট ছিল না। সেই লোহিত সাগরে এসে সমুদ্রের পীড়া বা সমুদ্রের কষ্ট অনেকটা কমে যায়, ধরে নাও নাই বললেই চলে। আসলে অনেক দিন ধরে সেই জাহাজটিতে থাকার ফলে জাহাজটির ওপর লেখকের একটি মায়া পড়ে গিয়েছিল। জাহাজে থাকতে থাকতে গতির আনন্দে, মানে জাহাজ তো সবসময় চলছে, সেই চলমান জাহাজে গতির আনন্দে কেবল ভেসেই যেতে ইচ্ছা করছিল লেখকের। কোথাও থামবার বা থেমে যে নামবে, সেই নামবার ইচ্ছাটি লেখকের চলে গিয়েছিল, বা সেই নামার ইচ্ছা তার মনে আর ছিল না। লোহিত সাগরে থাকাকালীনই এই লেখকের ভ্রমণের ইচ্ছা বেড়ে গিয়েছিল। এরপর মানে লোহিত সাগরের পর এসেছিল ভূমধ্যসাগর, আর তার মধ্যেই পড়েছিল সুয়েজ খাল। এই সুয়েজ ক্যানেলের দুই তীরে যে অপূর্ব সৌন্দর্য রয়েছে তা ধরা পড়েছিল লেখকের লেখনীতে খুব সুন্দরভাবে। মানে লেখক এই সুয়েজ ক্যানেলের চারিদিকের যে অপূর্ব সৌন্দর্য, সেগুলিকে খুব সুন্দরভাবে তার লেখায় তুলে ধরেছিলেন। শুধুমাত্র যে সৌন্দর্যের বর্ণনা করে তিনি শান্ত ছিলেন তা কিন্তু নয়, তার লেখনীতে যে শুধুমাত্র সৌন্দর্য ধরা পড়েছিল তা নয়। এই সুয়েজ ক্যানেলের তৈরির যে ইতিহাস, সেই ইতিহাসটিও তিনি তার লেখনীর দ্বারা তার লেখায় তুলে ধরেছিলেন আমাদের কাছে। সুয়েজ ক্যানেলের শেষে রয়েছে পোর্ট সৈয়দ। এই পোর্ট সৈয়দ যে শহরটা রয়েছে, সেই শহরটা অনেকটা ফরাসি ধাঁচে তৈরি। এই পোর্ট সৈয়দ যে শহরটি রয়েছে, সেই শহরটি পর্যটকদের একটি আস্তানা হয়ে উঠেছিল। মানে বিভিন্ন পর্যটক এই শহরে এসে তাদের ঘাঁটি গাড়তেন। এই পোর্ট সৈয়দের মধ্য দিয়েই মিশরীয়রা ইউরোপীয় সভ্যতার সাথে পরিচিত হয়েছিলেন, এটা লেখক আমাদের বলেছেন। পোর্ট সৈয়দ অতিক্রম করার পরে এসেছিল ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগরে
প্রথম কয়েকদিন খুব ভালোভাবেই কেটেছিল লেখকদের, তারপর আবার শুরু হয়েছিল সেই সামুদ্রিক কষ্ট বা সমুদ্র পীড়া। সমুদ্র পীড়া এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সেটি সহ্যের সীমা পার হয়ে যায়, ফলে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল সেই সময়। ফলে অধিকাংশ যাত্রীকেই মার্সেলস নামক একটি জায়গায় নামতে হয়েছিল। এই মার্সেলসে যাওয়ার পথেই সেমিনা প্রণালী ও স্ট্রমলি আগ্নেয়গিরির সাথে লেখকদের পরিচয় ঘটেছিল। এই মার্সেলস হলো ভূমধ্যসাগরের মধ্যে একটি খুব সুন্দর বন্দর। ইতিহাস ও সাহিত্যে এই শহরের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই শহরের পূর্ব দিকে যে সমুদ্রের ধার দিয়ে রয়েছে অসংখ্য গ্রাম, এই গ্রামগুলি ভীষণ সুন্দর। এই সব গ্রামগুলিতে পৃথিবীর বিভিন্ন শহরের লোক গ্রীষ্মকালে আসে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে, মানে গ্রীষ্মকালে তারা এই গ্রামগুলিতে ঘুরতে আসে। লেখকেরাও বেন্ডল নামক একটি গ্রামে এই যে গ্রামগুলির কথা বললাম, এই গ্রামে একটি খুব সুন্দর দুপুর কাটিয়েছিলেন। তারা মার্সেলস থেকে প্যারিসে গিয়েছিলেন কিসে করে বলতো? রেলপথে করে, মানে রেল যোগাযোগের মাধ্যমে। আবার প্যারিস থেকে রেলপথে গিয়েছিলেন ক্যালেতে। ক্যালে থেকে জলপথে তারা আবার গিয়েছিলেন ডোভারে এবং ডোভার থেকে লন্ডন পৌঁছেছিলেন লেখক। আমাদের এই পথে প্রবাসে যে লেখাটি, এই লেখাটি মূলত এই লন্ডন পৌঁছানো পর্যন্তই সীমাবদ্ধ ছিল। মানে পথে প্রবাসে লেখাটি এই ভারতবর্ষ থেকে লন্ডন পর্যন্তই লেখা ছিল। এর যে ভ্রমণ বৃত্তান্ত, এই মিডিলে কি কি হয়েছিল না হয়েছিল সবগুলি এখানে লেখা রয়েছে। অন্নদাশঙ্করের পথে প্রবাসে যে লেখাটি, এই লেখাটি যেহেতু ভ্রমণ বৃত্তান্তমূলক, তাই তার লেখায় সিংহভাগই রয়েছে লন্ডন ও ইংল্যান্ডকে ঘিরে। লন্ডন শহর তার চোখে ছিল, মানে অন্নদাশঙ্কর লন্ডন শহরকে মনে করতেন দক্ষিণ কলকাতার একটি বড় সংস্করণ। মানে দক্ষিণ কলকাতার যেমন, সেই দক্ষিণ কলকাতার একটু মডিফাই করা শহর, এটিকে তিনি মনে করতেন। কিন্তু প্রভেদ তো অবশ্যই থাকবে। প্রভেদ ছিল শুধুমাত্র পরিচ্ছন্নতা। ভিড়ের মধ্যেও সেখানে অর্থাৎ লন্ডনে ছিল একটি শৃঙ্খলাবোধ, আর আমাদের বাঙালিদের মধ্যে সেই পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলাবোধের অভাব তিনি দেখেছিলেন। সাধারণ মানুষের কর্ম তৎপরতার মধ্য দিয়েও তিনি কলকাতা এবং লন্ডনের মধ্যে তফাৎ দেখেছিলেন। ইংরেজ যে চরিত্রগুলি রয়েছে, সেই চরিত্রগুলিকে তিনি নানাভাবে বিশ্লেষণ করেছিলেন। আসলে যে সময়টাতে তিনি পথে প্রবাসে রচনা করেছিলেন, সেই সময়টা ছিল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অন্তর্বর্তীকাল, সেই সময়টা। প্রথম মহাযুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপে তখন নতুন করে ধর্মচর্চার প্রাবল্য চলছিল। এই প্রসঙ্গেই ধর্ম আর রিলিজিয়নের পার্থক্য নিয়ে তিনি একটি নাতিদীর্ঘ আলোচনাও করেছিলেন। ভারতবর্ষ ও ইউরোপের ধর্ম ভাবনায় যে পার্থক্য রয়েছে, তার একটি তুলনামূলক আলোচনাও তিনি কিন্তু করেছিলেন। তাই আমরা বলতে পারি পথে প্রবাসে যে রচনাটি রয়েছে, সেই রচনাটির মধ্যে ইতিহাস সচেতনতা তো রয়েছেই, তার সাথে আছে তার নিজস্ব দার্শনিকতা। দেখো, আমার যে সামগ্রিক আলোচনা, সেই সামগ্রিক আলোচনাটি ছিল মূলত এটুকুই। এবার আমরা এই পথে প্রবাসে থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পথে প্রবাসে রচনাটির লেখক হলেন, অপশনগুলি হলো অজিত দত্ত, অবনীন্দ্রনাথ ঠাকুর, অন্নদাশঙ্কর রায়। সঠিক উত্তর অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায়ের লেখা প্রথম প্রকাশিত গ্রন্থের নাম, অপশনগুলি হলো সত্যাসত্য,
তারুণ্য, যার জেথা দেশ। সঠিক উত্তর তারুণ্য। পথে প্রবাসে রচনায় লেখকের কোথায় যাবার কথা আছে? অপশনগুলি হলো চীন, রাশিয়া, লন্ডন। সঠিক উত্তর লন্ডন। লেখক কিসে ভ্রমণ করেছিলেন? অপশনগুলি হলো ট্রেনে, ঘোড়ার পিঠে, জাহাজে। সঠিক উত্তর জাহাজে। লেখকের ভাবনায় মানচিত্রের ঠিক কোন জায়গাটিকে গোষ্পদের মতো দেখায়? অপশনগুলি হলো বোম্বেকে, আরব সাগরকে, লোহিত সাগরকে। সঠিক উত্তর আরব সাগরকে। আলোচ্য রচনায় লেখক কোন ঋতুতে ভ্রমণে বেরিয়েছিলেন? অপশনগুলি হলো বসন্ত, বর্ষা, শরৎ। সঠিক উত্তর বর্ষা। যেন ফুটন্ত তেলে পাঁপড়ের মতো উল্টে পাল্টে ভাসছে, মানে পাঁপড়ের মতো আর কি। কি দেখে এই কথা বলা হয়েছে? অপশনগুলি হলো সমুদ্রের জল, জাহাজ, নিজেকে। সঠিক উত্তর জাহাজ। অসহায় সমুদ্র পীড়ায় লেখকের কতদিন আচ্ছন্নের মতো কেটেছিল? অপশনগুলি হলো প্রথম দিন, প্রথম 2 দিন, প্রথম 3 দিন। সঠিক উত্তর প্রথম 3 দিন। কেবিনে থাকার সময় লেখকের কাছে যে বইটি ছিল? অপশনগুলি হলো সত্যি, চয়নিকা, সইতা। সঠিক উত্তর চয়নিকা। কোথায় গিয়ে লেখকের কাছে সমুদ্রপীড়া বাঁশি বলে মনে হয়েছে? অপশনগুলি হলো আরব সাগরে, লোহিত সাগরে, ভূমধ্য সাগরে। সঠিক উত্তর লোহিত সাগরে। লোহিমাগারের পর লেখক কোন সাগরের কথা বলেছেন? অপশনগুলি হলো আরব সাগরের কথা, লোহিত সাগরের কথা, ভূমধ্য সাগরের কথা। সঠিক উত্তর ভূমধ্য সাগরের কথা। ভারতের সঙ্গে ইউরোপের মিলন ঘটিয়েছে। অপশনগুলি হলো সুয়েজ ক্যানাল, লোহিত সাগর, ভূমধ্য সাগর। সঠিক উত্তর সুয়েজ ক্যানাল। ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মধ্যবর্তী হ্রদগুলিকে 2 সমুদ্রের সঙ্গে সংযুক্ত করেছিলেন যে স্থপতি? অপশনগুলি হলো জেমস, লেসেপস, কলম্বাস। সঠিক উত্তর লেসেপস। লেসেপস কোথাকার নাগরিক ছিলেন? অপশনগুলি হলো ইংল্যান্ডের, ইতালির, ফ্রান্সের। সঠিক উত্তর ফ্রান্সের। পোর্ট সৈয়দ শহরটি কোন সাগরের সংযোগস্থলে গড়ে উঠেছে? অপশনগুলি হলো ভূমধ্য সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর। সঠিক উত্তর ভূমধ্য সাগর। প্রথম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি গ্রহণ করেছিল? অপশনগুলি হলো আরব সাগর, ভূমধ্য সাগর, সুয়েজ ক্যানাল। সঠিক উত্তর ভূমধ্য সাগর। পোর্ট সৈয়দ কোন দেশের অঙ্গ? অপশনগুলি হলো প্যারিসের, ইরানের, মিশরের। সঠিক উত্তর মিশরের। আলোচ্য রচনায় যে আগ্নেয়গিরির কথা পাওয়া যায়? অপশনগুলি হলো স্ট্রম্বেলি, ফুজিয়ামা, নারকোন্ডাম। সঠিক উত্তর স্ট্রম্বেলি। মার্সেলস হলো যার সেরা বন্দর? অপশনগুলি হলো ভূমধ্য সাগরের, লোহিত সাগরের, আরব সাগরের। সঠিক উত্তর ভূমধ্য সাগরের। লেখক যেখানে দুপুরের কিছু সময় কাটিয়েছিলেন? অপশনগুলি হলো প্যারিসে, লন্ডনে, ব্যান্ডেলে। সঠিক উত্তর
ব্যান্ডেলে। মার্সেলস থেকে লেখক কোথায় গিয়েছিলেন? অপশনগুলি হলো প্যারিসে, লন্ডনে, ব্যান্ডেলে। সঠিক উত্তর প্যারিসে। ফরাসি কবিদের প্রিয় ভূমি হলো? অপশনগুলি হলো আমাজন, লন্ডন, প্রোভেন্স। সঠিক উত্তর প্রোভেন্স। প্যারিস থেকে লেখক যেখানে যান। অপশনগুলি হলো ব্যালে, লন্ডনে, ডোরহায়। সঠিক উত্তর ব্যালে।